আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, বিশ্ব রাজনীতির এই বিশাল দাবা খেলায় কখন যে কোন গুটি উল্টে যায়, আর তার সুদূর প্রসারী প্রভাব হাজার মাইল দূরে আমাদের এই বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশের উপর এসে পড়ে, তা সাধারণ চোখে ধরা সত্যিই খুব কঠিন। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আজ আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, আপনাদের কি মনে হচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে নতুন এক অদ্ভুত অজানা সমীকরণ তৈরি হতে যাচ্ছে? এই যে এত সব ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে, তার পরিণতি আসলেই বা কি? পশ্চিমাদের টার্গেটে কি তাহলে এবার সরাসরি বর্তমান বিএনপি সরকার পড়তে চলেছে? আর যদি তাই হয়, তবে কি নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনীতিতে সগৌরবে ফেরার দরজাটা খুব নীরবেই আন্তর্জাতিক ভূ রাজনীতির আশীর্বাদে খুলে যাচ্ছে? আজ এই অত্যন্ত সংবেদনশীল এবং যুগান্তকারী প্রশ্নগুলো নিয়েই আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করব। ইতিহাসের আয়নায় বর্তমানকে পুরোপুরি মিলিয়ে দেখার চেষ্টা করব। দর্শক, ইতিহাস কিন্তু বড় নির্মম। সে কখনো কাউকে ছেড়ে কথা বলে না, কাউকে বিনা কারণে ছাড়ও দেয় না। কিছুদিন আগের বিশ্ব রাজনীতির দিকে একটু নজর দিন। এই যে মাত্র 15 সপ্তাহের একটা রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমেরিকা আর ইরানের মধ্যে একটা ঐতিহাসিক শান্তি চুক্তি হয়ে গেল। ফ্রান্সের ভার্সাই থেকে ডোনাল্ড ট্রাম্প আর তেহরান থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল সই করে বিশ্বকে যেন হাঁপ ছেড়ে বাঁচার এক বিশাল সুযোগ করে দিলেন। হরমুজ প্রণালী খুলে গেল, তেলের দাম হু হু করে কমতে শুরু করলো, আর $300 বিলিয়ন একটা বিশাল পুনর্গঠন তহবিলের ঘোষণাও কিন্তু এলো। কিন্তু এই শান্তি চুক্তির পেছনে সবচেয়ে বড় কারিগর, সবচেয়ে বড় মাস্টারমাইন্ড কে ছিল জানেন? পাকিস্তান। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, সেই পাকিস্তান যাদের নড়বড়ে অর্থনীতি আর রাজনৈতিক অস্থিরতা নিয়ে আমরা কিছুদিন আগেও রীতিমতো খুব বেশি হাসাহাসি করতাম। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান অসীম মুনিররা পশ্চিমাদের কাছে, বিশেষ করে আমেরিকার কাছে, এক অপরিহার্য মধ্যস্থতাকারী হিসাবে কিন্তু নিজেদেরকে খুব ভালো করে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই বিশ্ব শান্তির একটা বড় ধাক্কা, একটা চরম নেতিবাচক প্রভাব কোথায় এসে লেগেছে সেটা কি আপনারা জানেন? আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। একটু ভালো করে হিসাব করে দেখুন। গত ফেব্রুয়ারিতে সদ্য ক্ষমতায় বসা বর্তমান বিএনপি সরকার এতদিন দেশের ভেতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট বা সারের অভাব নিয়ে সাধারণ মানুষকে একটা চমৎকার সান্ত্বনা কিন্তু দিচ্ছিল। তাদের একটা মুখ্যম অজুহাত ছিল এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে। কিন্তু এখন এখন তো যুদ্ধ শেষ। বিশ্ববাজারে জ্বালানির দাম কমবে, সরবরাহ স্বাভাবিক হবে। তাহলে সরকার এখন দেশের মানুষকে কি বলে বুঝাবে? দেশের ভেতরের এই যে পাহাড় সম সমস্যাগুলো, এই যে প্রশাসনিক চ্যালেঞ্জগুলো, এগুলো তো এখন আর বৈষয়িক যুদ্ধের কার্পেটের নিচে কোনোভাবে লুকিয়ে রাখা সম্ভব হবে না। মানুষের প্রত্যাশার চাপ এখন সরাসরি কিন্তু সরকারের উপরই এসে পড়বে। দর্শক, আর ঠিক এই দুর্বল মুহূর্তেই, ঠিক এই সন্ধিক্ষণেই আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের দিকে তাক করে আরেকটা, বলা চলে, বড় বোমা ফাটানো হলো। কে ফাটালো সেই বোমা? ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজর। তিনি ভারতীয় মিডিয়া এনডিটিভিতে এসে খুব শান্ত গলায় কিন্তু অত্যন্ত বিষাক্ত ও সুদূর প্রসারী একটা অভিযোগ করে বসলেন। তিনি সরাসরি দাবি করলেন পাকিস্তান এবং বাংলাদেশে নাকি হামাসপন্থী কার্যকলাপ চলছে। একটু ঠান্ডা মাথায় ভাবুন দর্শক, গাজায় ইসরায়েলের আগ্রাসন, হামাসের অস্তিত্ব রক্ষার লড়াই, এসবের মধ্যে হাজার মাইল দূরের বাংলাদেশ কোথায়? ইসরায়েলি এই দূত কিন্তু তার দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা প্রমাণ সেই জায়গায় দেননি। কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে, বিশেষ করে আমেরিকা কিংবা আমি যদি ইউরোপের কথা বলি, সেই ইউরোপের কাছে হামাস শব্দটা এখন একটা জ্বলন্ত রেড সিগন্যাল। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য বা কানাডা, যারা আমাদের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় ক্রেতা, যারা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, তারা হামাসকে আক্ষরিক করতেই একটি পূর্ণাঙ্গ সন্ত্রাসী সংগঠন হিসাবে কিন্তু বিবেচনা করে থাকে। আর ইসরায়েল যখন প্রকাশ্য
টিভিতে বসে বলছে তারা গত 2 বছর ধরে বাংলাদেশ ও পাকিস্তানের উপর নজর রাখছে এবং সেই গোপন রিপোর্ট ভারতকে দিচ্ছে, তখন এই অভিযোগকে স্রেফ একটা পলিটিক্যাল স্টান্ট বলে হালকা করে দেখারও কিন্তু কোনো ধরনের সুযোগ আমাদের আসলে এখানে নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েলের ছোড়া এই অভিযোগের তীরে আসলে বিদ্ধ হচ্ছে কে? কার বুকে গিয়ে বিচ্ছে এই তীর? উত্তরটা খুব সহজ, বর্তমান বিএনপি সরকার। দেখুন, আন্তর্জাতিক অঙ্গনে এমনিতেই ডানপন্থী কিংবা ইসলামপন্থী দলগুলোর সাথে সম্পর্ক নিয়ে পশ্চিমাদের একটা প্রচ্ছন্ন অ্যালার্জি সবসময় কিন্তু থাকে। তার উপর যদি ইসরায়েল সরাসরি এই ট্যাগ লাগিয়ে দেয় যে বাংলাদেশের মাটিতে হামাসের মতো পশ্চিমা নিষিদ্ধ সংগঠনের নেটওয়ার্ক গড়ে উঠছে, তাহলে পশ্চিমাদের সরাসরি টার্গেটে পড়তে এই সরকারের আর কতক্ষণ সময় লাগবে? পশ্চিমা বিশ্ব কি কখনোই এমন কোনো সরকারকে রাজনৈতিক বা অর্থনৈতিক সমর্থন দেবে, যাদের ভূখণ্ডে তাদের ভাষায় সন্ত্রাসী কার্যকলাপ চলছে বলে ইসরায়েলের মতো তাদের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র অভিযোগ করছে? একদমই না। তাহলে এর ফলাফল কি হতে পারে? তাহলে এই চরম কূটনৈতিক ও অর্থনৈতিক প্রেশারটা বর্তমান সরকার নিতে পারবে তো? তারা কি পশ্চিমা বিশ্বের এই রক্তচক্ষু উপেক্ষা করে খুব বেশি দিন ক্ষমতায় সার্ভাইভ করতে পারবে? এই প্রশ্নটা এখন আর চায়ের কাপের কোনো তাত্ত্বিক আলোচনা নয়, বরং বাংলাদেশের রাজনীতির জন্য আমি মনে করি বাস্তবে শঙ্কার নাম। আর পশ্চিমা বিশ্ব যদি একবার মুখ ঘুরিয়ে নেয়, আমাদের মতো উন্নয়নশীল দেশের সরকারের পরিণতি শেষ পর্যন্ত কি হয়, তা তো আপনারা নিশ্চয়ই গত কয়েক দশকের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস ঘাটলে খুব সহজেই দেখতে পাবেন, উদাহরণ সহ বাস্তবিক ঘটনা প্রসঙ্গে। তাহলে এই সমীকরণের বিকল্প কি? রাজনীতি তো আর কোনোভাবে শূন্যস্থান পছন্দ করে না, তাই না? যদি কোনো কারণে বর্তমান সরকারের পতন ঘটে বা তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে পিষ্ট হয়ে ক্ষমতা ছাড়তে কোনোভাবে বাধ্য হয়, তবে সেই শূন্যস্থানে এসে বসবে কে? জামাতে ইসলামী নাকি অন্য কোনো সমমনা দল? দেখুন, পশ্চিমা বিশ্বের কাছে জামাতে ইসলামী কিংবা এনসিপি এর মতো দলগুলো কখনোই কিন্তু খুব একটা ভালো ফর্মে ছিল না। তাদের নীতিগত অবস্থানের কারণে পশ্চিমারা সবসময়ই একটা দূরত্ব বজায় রেখে চলেছে। আর এই হামাস তত্ত্ব সামনে আসার পর তাদের অবস্থান আমি মনে করি আন্তর্জাতিক মহলে আরো নড়বড় হয়ে গেল। তাহলে ঘুরে ফিরে আলোচনাটা কোথায় এসে থামছে? দর্শক, আপনারা ঠিক ধরেছেন, সেই নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে কি ওই যে আমি শুরুতে বলেছিলাম, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার দরজাটাই কি এই ভূ রাজনৈতিক টানাপোড়েন আর ইসরায়েলি অভিযোগের সূত্র ধরে খুলে যাচ্ছে? ব্যাপারটা কিন্তু সত্যিই খুব গভীরভাবে তলিয়ে দেখার মতো একটা বিষয়। তবে সুপ্রিয় দর্শক, রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, যা আমাদের সব সময় মনে রাখা উচিত। এখানে কেউ কাউকে কখনো সরাসরি বিদেশ থেকে এনে ক্ষমতার মসনদে বসিয়ে দেয় না। পশ্চিমা বিশ্ব চাইলেই যে আওয়ামী লীগ হুট করে জাদুর কাঠির ছোঁয়ায় ক্ষমতায় চলে আসবে, ব্যাপারটা কিন্তু এতটাও আসলে সহজ নয়। ক্ষমতা কোনো রূপকথার গল্প নয় বা কোনো প্লেটে সাজানো খাবার নয় যে কেউ ভালোবেসে খাইয়ে দেবে। এটা অর্জন করতে হয় নিজের সাংগঠনিক শক্তি দিয়ে, রাজপথের লড়াই দিয়ে। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে জনগণের মতের মাধ্যমে এটা পেতে হয়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তাদের অতীত থেকে, তাদের পতন থেকে নিশ্চয়ই শিক্ষা নিচ্ছে এবং তারা এখন ঠিক সেটাই করতে চাইছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে শুধু বিদেশি শক্তির আশীর্বাদ কিংবা ভূ রাজনৈতিক সমীকরণের উপর ভর করে ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু ক্ষমতায় টেকসই হওয়া যায় না। দীর্ঘমেয়াদে টিকতে হলে জনগণের কাছে তাদের আবার যেতেই হবে, মানুষের মনের ক্ষত তাদেরকে সারাতেই হবে। এই যে বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি, নিত্যপণ্যের লাগামহীন দাম, সারের সংকট বা প্রশাসনিক অদক্ষতা, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা কিন্তু খুব নিবিড়ভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং তারা চাইছে তাদের দীর্ঘ মেয়াদের শাসনকালের উন্নয়নমূলক কাজগুলো, তাদের ভালো দিকগুলো মানুষের সামনে আবার নতুন করে তুলে ধরতে। বর্তমান সরকারের এই মুহূর্তের ব্যর্থতাগুলোকে পুঁজি করে রাজনীতির মাঠে আবার জনগণের আস্থা নিয়ে ফিরতে চাইছে তারা। তাদের কৌশলটা খুব স্পষ্ট,
তারা চাইছে মানুষ যেন বর্তমানের কষ্টে জর্জরিত হয়ে নিজেরাই তাদের অতীত শাসনামলের একটা অভাব বোধ করে। রাজনীতিতে এই অভাব বোধ করানোই খুব বড় একটা অস্ত্র। যখন সাধারণ মানুষ মনে করবে আগের তুলনায় এখন তো আমরা কোনোভাবে ভালো নেই, ঠিক তখনই একটা রাজনৈতিক দলের প্রত্যাবর্তনের পথ আমি মনে করি সবচেয়ে বেশি মসৃণ হয়। সুপ্রিয় দর্শক, ভূ রাজনীতির এই অত্যন্ত জটিল, পরিবর্তনশীল এবং নির্মম দাবা খেলায় বাংলাদেশ এখন এক চরম সন্ধিক্ষণে কিন্তু দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকা ইরান শান্তি চুক্তির কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমার সাথে সাথে দেশের ভেতরের সমস্যাগুলো সমাধানের চাপ বাড়ছে সরকারের উপর। অন্যদিকে ইসরায়েলের ছোড়া হামাস সংযোগের বিষাক্ত তীর পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কের একটা বড় পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে। বর্তমান সরকারকে এখন পা ফেলতে হবে অত্যন্ত সাবধানে, ধীরে স্থিরে, মেপে মেপে। কূটনৈতিক প্রজ্ঞার চরম পরীক্ষা দিতে হবে তাদের। আর সেই সাথে নিষিদ্ধ থাকা অথচ শেকড় অত্যন্ত গভীরে থাকা একটি বড় দল হিসাবে আওয়ামী লীগ এই ঘোলা জলে কতটা সফলভাবে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে পারে, জনগণের কাছে নিজেদের কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটাই এখন আমি মনে করি সবচেয়ে বড় দেখার বিষয়। দেখুন দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষী, রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা মিত্র নয়। কোনো দলই চিরকাল ক্ষমতার বাইরে থাকে না, আবার কেউ চিরস্থায়ী ইজারা নিয়েও ক্ষমতায় বসে থাকে না। সময় মানুষের মনস্তত্ত্ব আর আন্তর্জাতিক সমীকরণই ঠিক করে দেয় কে কখন চালকের আসনে বসবে। আমরা যারা সাধারণ মানুষ, যারা এই রাষ্ট্রের সাধারণ নাগরিক, আমরা শুধু অপেক্ষা করতে পারি আর গভীর পর্যবেক্ষণে দেখতে পারি ইতিহাসের এই নতুন রোমাঞ্চকর এবং কিছুটা ভীতিকর অধ্যায় আমাদের আসলে কোন দিকে নিয়ে দাঁড় করায়। এই আলোচনা এখানে শেষ করছি। আপনাদের যদি এই আলোচনা প্রসঙ্গে কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।